গতকালকের গল্পের বাকিটুকু। আমি তখনও কিছু বলিনি, কিন্তু সেই রাতে আমি প্রথমবার বুঝেছিলাম আমি আসলে একটা গল্পে ছিলাম, যেটা সাব্বির আগেই লিখে রেখেছিল, আর আমি কেবল একটা চরিত্র। তবু আমি ওকে ছাড়িনি। হয়তো তখনও নিজের ভুল স্বীকার করার সাহস পাইনি। শাহরিয়ার ততদিনে আরো চুপচাপ হয়ে গিয়েছিল। আমি বাসায় ফিরলেও শুধু একবার তাকাতো, তারপর আবার নিজের কাজে মন দিত। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক রাশ নীরবতা। এক রাতে আমি সাব্বিরকে ফোন করেছিলাম। ওর ফোনটা বেজে যাচ্ছিল, কিন্তু ধরছিল না। তারপর হঠাৎ এক অচেনা মেয়ের কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে বলছেন? আমি চুপ করেছিলাম। সাব্বির পেছন থেকে বলছিল, কেউ? তখন আমি বুঝেছিলাম ওর জীবনে আমি একা নই। সে রাতে আমার ভেতরে সবকিছু ভেঙে পড়েছিল। আমি কান্না করেছিলাম, কিন্তু কাউকে বলিনি, কারণ আমি জানতাম যার পাশে বসে কাঁদার কথা সে মানুষটা একদিন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আমি তো তাকেই দূরে সরিয়ে দিয়েছি। আর প্রতারণা করে যদি আমি কাঁদি, কার কাছে গিয়ে কাঁদবো? সবাই তো আমাকেই দোষী বলবে। পরদিন সকালে আমি অফিসে যাইনি। চুপচাপ বসেছিলাম বারান্দায়, হাতে এক কাপ চা, যে চায়ের গন্ধে একসময় শাহরিয়ার হাসতো। তুমি চা না খেলে দিন শুরু হয় না, তাই না নুসরাত? ওর কণ্ঠ মনে পড়ে যাচ্ছিল বারবার। এদিকে শাহরিয়ার এখনো একই রুটিনে ছিল। আমার জন্য প্রাতরাশ বানাতো, পানি গরম রাখতো। আমি খাই বা না খাই, সে তবুও করতো। ওর ভালোবাসা ছিল একেবারে নিঃশব্দ, যেন প্রতিদিনের অভ্যেসে জড়িয়ে থাকা একটা প্রার্থনা। আমি ধীরে ধীরে নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। সাব্বিরের মেসেজ আসতো, ফেলে রাখতাম, উত্তর দিতাম না। একদিন ওর ফোনে দেখি একটা নতুন মেয়ের ছবি, ক্যাপশনে লেখা মাই ফেভারিট গার্ল। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি যে মানুষটার জন্য নিজের সংসার নষ্ট করেছি, সে তো এখন অন্য কারোর সঙ্গে সুখে আছে, আর আমি শুধু একটা ভাঙা জীবনের টুকরো। সেদিন রাত্রে আমি শাহরিয়ার ঘরে ঢুকেছিলাম। ও কাজ করছিল ল্যাপটপে। আমি একদম চুপচাপ গিয়ে বসেছিলাম ওর কাছে। পাশে থেকে বলেছিলাম, পাশে বসে, শাহরিয়ার, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? ও একটু থেমে বলল, তুমি কি এখনো জানতে চাও নুসরাত? আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ল্যাপটপ বন্ধ করে বলল, ভালোবাসা কবে না নুসরাত, শুধু মানুষ সরে যায়। সেদিন আমি কিছু বলতে পারিনি, শুধু ওর কাঁধে মাথা রেখেছিলাম। কিন্তু সেই মাথাটা আর আগের মতো নিরাপদ লাগেনি, কারণ আমি জানতাম আমি ওর বিশ্বাসটা ভেঙেছি। কয়েকদিন পর সাব্বির একেবারে যোগাযোগ বন্ধ করে দিল। তারপর একদিন খবর পেলাম ও দেশের বাইরে চলে গেছে। বিয়েটা টেকেনি, অফিস থেকেও বাদ পড়েছে। আমি ফোনটা অনেকক্ষণ ধরে দেখেছিলাম, মনে হচ্ছিল ওর চলে যাওয়ায় আমি যেন মুক্তি পেলাম, কিন্তু একসঙ্গে হারিয়েও গেলাম। আমি তখন আর কোনো অজুহাত খুঁজে পাইনি। শাহরিয়ারের দিকে তাকিয়ে শুধু বলতে চেয়েছিলাম, আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু ওর চোখে তখন এক নিঃশব্দ ক্লান্তি ছিল, যে ওই চোখের দিকে তাকিয়ে শব্দ খুঁজে পাইনি। আমাদের মধ্যে কথার পরিবর্তে শুধু নীরবতা কাজ করত। ও তবুও খেয়াল রাখতো আমি প্রতিদিন খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা, জ্বর হলে ওষুধ খেয়েছি কিনা। আর আমি প্রতিদিন নিজের অপরাধ বোধের বোঝা বয়ে বেড়াতাম। এখন বুঝি, যে মানুষটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাকে একবার হারিয়ে ফেললে তুমি চাইলেও আগের জায়গায় ফিরে যেতে পারবে না। সেদিন রাতে আমি প্রথমবার একা বসে কেঁদেছিলাম। কোনো গ্ল্যামার, কোনো দামি রেস্টুরেন্ট, কোনো সাব্বির ছিল না সাথে। ছিল শুধু এক নির্জন ঘর আর আমার নিজের করা ভুলগুলো। তবুও তখনও বুঝিনি সবচেয়ে বড় শাস্তিটা সামনে পড়ে আছে, যখন ভালোবাসা থাকে কিন্তু সে মানুষটা থাকে না। একটা সময় ছিল যখন আমি মনে করতাম ভালোবাসা মানে বিলাসিতা, দামি গিফট, বড় গাড়ি, চমকপ্রদ জীবন। কিন্তু আজ আমি জানি ভালোবাসা আসলে একটা মানুষের নিঃস্বার্থ উপস্থিতি। আজ আমি শাহরিয়ার
তাকে খুঁজি। সে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল, যেটা আমি নিজ হাতে নষ্ট করেছি। অফিস ছুটির পর সেদিন সাব্বির আমাকে বলেছিল, নুসরাত, আমরা দুজন মিলে একসাথে থাকতে পারি। শাহরিয়ারের মতো পুরনো ধারার মানুষ তোমাকে মানায় না। আমি জানি না কেন, কিন্তু আমার ওর কথাগুলো বিশ্বাস করে হয়েছিল। হয়তো আমি তখন আমার বিবাহিত জীবনে একঘেয়েমি খুঁজে পেয়েছিলাম, হয়তো বিলাসিতার লোভেই। আমি প্রতিদিন একটু একটু করে শাহরিয়ারের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। তার যত্ন, তার হাসি, তার অপেক্ষা, সবকিছুই তখন আমার চোখে তুচ্ছ মনে হতো। কিন্তু একদিন সব ভেঙে গেল, যখন আমি জানতে পারলাম শাহরিয়ারের জীবনে আমি একা নই। কিন্তু একদিন সবকিছু ভেঙে গেল, আমি জানতে পারলাম সাব্বিরের জীবনে আমি একা নই। ও একইভাবে একাধিক মেয়ের সঙ্গে মেশে, তাদের কাছ থেকেও টাকা নেয়। আমার নিজের কানে শুনেছিলাম ওর ফোনে অন্য মেয়ে বলছে, নুসরাতটা তো নিজের স্বামীর টাকা চলছে, ওকে সামলানো সহজ। সেই মুহূর্তে আমি জমে গিয়েছিলাম, বুকে কিছু একটা ছিঁড়ে গিয়েছিল যেন। আমি বুঝলাম, যাকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়েছিলাম সে আসলে শুধু আমাকে ব্যবহার করছে। আমি ভেবেছিলাম শাহরিয়ার হয়তো আমাকে ঘৃণা করবে, হয়তো দরজাটা আমার মুখের সামনে বন্ধ করে দেবে। কিন্তু না, আমি যখন কাঁদতে কাঁদতে ওর সামনে দাঁড়ালাম, সে শুধু বলল, নুসরাত, তুমি ভুল করেছো, কিন্তু আমি এখনো তোমার মঙ্গল চাই। তোমার ভালো থাকা ছাড়া আমি শান্তি পাই না। তখনই আমি বুঝলাম, ভালোবাসা কখনোই টাকায় মাপা যায় না, আর ক্ষমা শুধু সেই মানুষই করতে পারে যার ভালোবাসা সত্যি। আজ আমি একা। শাহরিয়ার এখন বিদেশে কাজের প্রয়োজনে গেছে, আমরা আলাদা থাকি। কিন্তু সে এখনো প্রতি ঈদে টাকা পাঠায়, মেসেজে খোঁজ নেয়, আমি খেয়েছি কিনা জানতে চায়। আমি জানি সে আর ফিরে আসবে না, কিন্তু তার ভালোবাসার ছায়া এখন আমার চারপাশে ঘুরে বেড়ায়। এখনো গভীর রাতে আমি ফোন হাতে নিই, ও নামটা দেখি, কিন্তু কল দেই না, কারণ আমি জানি আমার ভুলগুলো তার চোখে এখনো বেঁচে আছে। তবুও সে আমাকে ঘৃণা করেনি কখনো। শাহরিয়ার, তুমি জানো আমি প্রতিদিন তোমার দেওয়া সেই ঘড়িটা পরে থাকি, যেটা তুমি বলেছিলে যতক্ষণ এটা তোমার হাতে থাকবে মনে করবে আমি তোমার কাছে আছি। ঘড়ির কাঁটা ঘুরে চলে, কিন্তু আমার সময় যেন থেমে গেছে। সেই দিনে, যেদিন আমি তোমাকে হারিয়েছিলাম। আমি এখন জানি ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে কারো পাশে থাকতে পারা, এমনকি সে দূরে থাকলো। সে আমাকে ভালোবেসেছিল, আর আমি তা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম। সমাজের চাকচিক্য আমাকে তার ভালোবাসাটা দেখতে দেয়নি, আমার চোখে যেন কাঠের চশমা পরিয়ে দিয়েছিল। ভালো থাকুক ভালোবাসা। আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।